আমি হেলেনা রায়হান ক্লাস বেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে এমন একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করব যেটা মোটামুটি তোমাদের কাছে কঠিন মনে হয়। উপেক্ষিত শক্তির উদ্বোধন। এরই পাশাপাশি আমি এমন কিছু টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করব যে টেকনিকগুলো তুমি খেয়াল করলে বা ফলো করলে তোমার উপেক্ষিত শক্তির উদ্বোধন তো হবেই, মানুষ কবিতাটা হয়ে যাবে, ইভেন রানার কবিতাটা হয়ে যাবে। অর্থাৎ এখানে একটা থিমের উপরে তিনটা গদ্য পদ্য আমাদের শেষ হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে, আমি আশা করব। আমি ক্লাসটি শুরুর আগে তোমাদেরকে একটি কথা বলি। তোমরা অনেকেই জানো ক্লাস বেল তোমাদের জন্য, অর্থাৎ এসএসসি 25 যারা আছো তাদের জন্য সম্পূর্ণ নতুন কোর্স শুরু করেছে। আমাদের কোর্সে মোট 7টি বিষয় আছে। 7টি বিষয়ে হচ্ছে প্রথমত গণিত, বাংলা দ্বিতীয় পত্র, তারপরে আছে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি বাংলা প্রথম পত্র। যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তুমি বিজিএস পাবে, আর্টস বা কমার্সের স্টুডেন্ট হলে তুমি বিজ্ঞান পাবে। কোর্স সম্পর্কিত বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে। এছাড়া আমার ক্লাস দেখে তুমি সিদ্ধান্ত নিবে আমি তোমার জন্য কেমন টিচার হব। হিউজ ক্লাস আছে, ইউটিউবে অসংখ্য ক্লাস আছে, প্রতিটা বিষয়ের ক্লাস আছে। ওইখানে ডেমো ক্লাস নামে একটা আলাদা একটা প্লেলিস্টে সাজানো আছে। তুমি ডেমো ক্লাসে ঢুকে সবগুলো বিষয়ে কেমন ক্লাস তুমি দেখে নিতে পারো। এছাড়া গণিতের বিষয়ে যদি তুমি ভয় পেয়ে থাকো বা একটু, অনেকে হয় না যে গণিতে খুবই খারাপ রেজাল্ট করেছো কিন্তু এখন রিকভার করতে চাও, এখনো প্রায় 4.5 মাসের সময় আছে। তুমি যদি মন থেকে চাও সম্ভব। আর আমাদের এই বইটা তোমার সাথে থাকলে, আমাদের কোর্সে যদি তুমি ক্লাস করো, ইনশাল্লাহ যেই তুমি পাশ করতে পারো নাই, আমি চ্যালেঞ্জ করব তোমাকে। যদি তুমি আমার কথা শুনতে পারো, ইভেন আমি যা বলি তা মনোযোগ দিয়ে খেয়াল করো, তুমি অবশ্যই 80+ পাবে। 90ও পেতে পারো তুমি, যদি তুমি চাও। তুমি না চাইলে তো আর কিছু করার নেই। আমাদের এই বইয়ে 900 সৃজনশীল আছে, গণিতের 2500 এমসিকিউ আছে। জাস্ট এনাফ। কোনো টেস্ট পেপারও লাগবে না। বাংলা দ্বিতীয় পত্র, এখানে 6 পৃষ্ঠার একটা নোট আছে। আর আমাদের 10টা রেকর্ড ক্লাস আছে। এনাফ তোমার জন্য। যাই হোক, আমি ক্লাসে ফিরে যাই। দেখো, উপেক্ষিত শক্তির উদ্বোধন কথাটার মানে কি? অর্থাৎ যেই শক্তিকে আমরা উপেক্ষা করছি, যারা মানে সমাজের জন্য শ্রমিক মানুষকে এখানে বোঝানো হয়েছে। যারা কঠিন কাজগুলো করে, কিন্তু আমাদের এই যে, ধরি আমি একটা বিল্ডিং এ আছি, তুমি একটা বিল্ডিং এ আছো, রাস্তাঘাট সেতু নির্মাণ হচ্ছে, যেগুলো সুবিধা আমি ভোগ করছি, বড় বড় অ্যাপার্টমেন্টে আমি থাকছি, কিন্তু এগুলো কারা তৈরি করছে? সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ। কিন্তু তাদেরকে দেখলে আমরা নাক ছিটকে, তাদেরকে দেখলে আমাদের মনে হয় ও, মানে ওদের সঙ্গে কথা বলতে মিশতে, আহ মানে ভদ্র সম্প্রদায়ের মানুষ আমরা যারা, তাদের আমাদের একটু গায়ে লাগে। তো ওই ব্যাপারগুলো লেখক খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন যে তারাই কিন্তু এই জাতি নির্মাণ করেছে, বা আমাদের এই সভ্যতার যে নির্মাণ তারাই করেছেন। এভরিথিং তাদের, ধুল, তাদের স্পর্শ ছাড়া কিচ্ছু হয়নি। যেমন আমরা সাধারণ একজন ম্যাথরকে কিন্তু আমরা ঘৃণা করি, আমরা সাধারণ দৃষ্টিতে একজন ঝাড়ুদারকে আমরা দেখতে পারি না। কেন দেখতে পারি না? কারণ ওদের গায়ে ময়লা লেগে থাকে। কিন্তু ওরা ময়লা হয় বা ওরা নিজেদেরকে ময়লা করি তোমাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন এই সুন্দর সোসাইটি গড়ে তোলে, কিন্তু ওগুলো তো আমরা ফিল করি না। এই বিষয়গুলো লেখক এখানে তুলে ধরেছেন। যেমন ক্লাস 8-এ ছিল কুলি মজুর গল্পটা ছিল, এখানে তোমাদের রানার কবিতাটা আছে, মানুষ কবিতাটা আছে, উপেক্ষিত শক্তির উদ্বোধন আছে। প্রত্যেকটা বিষয় সেম জিনিস মিন করে, অর্থাৎ এখানে সাম্যবাদী চেতনা, মানসিকতা প্রকাশ পেয়েছে। অর্থাৎ জাত ধর্ম বর্ণ, আমরা এগুলোকে ছোট করে না দেখে, এই বিষয়গুলোকে পাশ কাটিয়ে রেখে আমরা প্রত্যেকই মানুষ। ইভেন আমরা একে অপরের জন্য, একজন ছাড়া আরেকজনকে আমরা কিছুই করতে পারবো না, এই ফিলটা এখানে দেওয়ার চেষ্টা করছে। ইভেন আমরা যাতে শোষক শ্রেণী, ভদ্র সম্প্রদায় যারা, তারা যাতে শোষিতদেরকে উপেক্ষা না করি এবং তাদেরকে যাতে আমরা শোষণ না করি, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এখানে। আমি এত বড় গল্পটা তো এখন পড়াতে পারবো না, আমার কোর্সে আমি এটা পড়িয়ে দিয়েছি। এখান থেকে আমি অল্প একটু লাইন নিব ফিল করানোর জন্য তোমাদেরকে। একদম প্রথমেই এই গল্পটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা জানি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখগুলো আমাদের একটু জানতে হবে। 1899 সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। ঠিক আছে? ওনার বিখ্যাত কয়েকটা বইয়ের নাম আমাদের জানা উচিত, গল্পের নাম, উপন্যাসের নাম এখানে আছে আমাদের বেশ কয়েকটা। যেমন অগ্নিবীণা আছে ওনার কাব্যগুলোর মধ্যে, বিষের বাসি, ছায়ানট, প্রলয় শিখা, সিন্ধু হিন্দুল, এগুলো। আর ওনার বেশ কিছু গল্প আছে, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। আর ওনার উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। আসতে পারে কোনটা উপন্যাস, কোনটা গল্প, কোনটা কাব্য, এগুলো কিন্তু চলে আসে আলাদা আলাদা করে, একই মনে হয় কিন্তু নাম ভিন্ন। তো এই বিষয়গুলো একটু জেনে রাখা দরকার। 1976 সালে 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেছেন। ঠিক আছে? ঢাকায়, ঢাকার পিজি হাসপাতালে। তো আমরা একটু গল্পটা পড়বো। হেমুর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। রবীন্দ্রনাথের এই কবিতার অংশ দিয়ে শুরু করেছে। আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না, যাহাদের উপর আমাদের দশানা শক্তি নির্ভর করিতেছে, অথচ আমরা তাহাদিগকেই উপেক্ষা করিয়া আসিতেছি।
সে হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়। মানে লেখক বলছেন, কাজী নজরুল ইসলাম বলছেন যে নতুন করে মহাজাগরণের একটা দিন আসতেছে, আমরা যদি সেই শক্তিকে ভুলে যাই তাহলে হবে না। যাদের উপর আমাদের দশানা শক্তি, মানে অনেকটা শক্তি তাদের উপর নির্ভর করতেছে, তারা কাজ না করলে, তারা বসে থাকলে তুমি আমি মানে নর্দমা আবর্জনা ময়লার মধ্যে ডুবে যাব। অর্থাৎ আমাদের অস্তিত্বই থাকবে না তাদের ছাড়া। অথচ তাদেরকে কিন্তু আমরা ভুলে যাচ্ছি। সেটা ভুললে চলবে না, লেখক আমাদেরকে মনে করে দিচ্ছেন কথাটা। ইভেন যার কথা বলছেন সে হচ্ছে আমাদের দৃষ্টিতে ছোট লোক সম্প্রদায়, আমরা যাদেরকে বলি আর কি অভিজাত সম্প্রদায়রা ছোট লোক সম্প্রদায় হিসেবে ওই শ্রমজীবী মানুষকে দেখে। আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায় এই হতভাগাদের এইরূপ নামকরণ করিয়াছে। অর্থাৎ আমাদের যে অভিজাত একটা শ্রেণী আছে, আমরাই এই ছোট লোক সম্প্রদায় হিসেবে এই এই শ্রমজীবী মানুষগুলোকে আমরা নাম দিয়েছি ব্যঙ্গ করে। হ্যাঁ, আমাদের কাছে তারা নিকৃষ্ট নিচু, তাদেরকে আমরা নাম দিয়েছি ছোট লোক সম্প্রদায়। লেখক ওটাও বলে দিচ্ছেন কে বলেছে। কিন্তু কোনো যন্ত্র দিয়া এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহা হইলে দেখিবে ওই তথাকথিত ছোট লোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার, প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না, তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। অর্থাৎ এত যে তাদের মন পরিষ্কার, এত যে অন্তর কাচের মতো স্বচ্ছ, তাহলে তারা যে কোনো কাজ করতে পারে। মানে তাদের মধ্যে তো আর প্যাচ নাই, তাহলে কেন পাচ্ছে না? আমাদের মতো ভদ্র সম্প্রদায়ের জন্য পাচ্ছে না, কারণ আমরা তো তাদেরকে দেখি নাক ছিটকাই, আমরা তাদেরকে কাছে আসতে দিই না, আমরা তাদেরকে সম্মান জানি না, মানুষ বলে গণ্য করি না। তো তারা কিভাবে এগিয়ে যাবে সেটা তো তারা পাচ্ছে না। সে বাচ্চারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে, সংকট জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদেরই মতো মানুষ, সেও যে সেই এক আল্লাহর সৃষ্টি, তাহারাও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তাহা সে একেবারে ভুলিয়া যায়। যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহাচরণ করে, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচন্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে। এই হতভাগাদিগকে, আমাদের এই সত্যিকার মানুষদিগকে আমরা এইরকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই আজ আমাদের এত অধঃপতন। আমি দুঃখিত, আর পড়াতে পারছি না, অনেক বড় সময় চলে যাবে, আমাকে তো বৈশিষ্ট্য দেখতে হবে, এখানে কেমন প্রশ্ন আসে সেগুলো দেখতে হবে। তো এই থিমটা থেকে আমরা যতটুকু বুঝলাম, এই মানুষগুলোকে আমরা এতটাই ছোট করে দেখতেছি, মানে এতটাই ওদেরকে ঘৃণা করছি, নিচু মনে করতেছি যে ওরাও যে মানুষ, ওরাও যে কিছু করতে পারে, ওদের দিয়েও যে কিছু সম্ভব, ওরা নিজেরাও এটা ভুলে গেছে। কারণ একটা, যেমন আমি স্টুডেন্টের কথা বলে অনেক সময়, তুমি পারবে না, তুমি পারবে না, তুমি পারবে না, সারাক্ষণ যখন তোমাকে কেউ চারপাশ থেকে এই শব্দগুলো বলবে, তখন তুমিও বিশ্বাস করতে শুরু করবে আমি তো গাধা, আমাকে দিয়ে তো কিছু হবে না, আমি সত্যিই বুঝি পারবো না। কিন্তু ব্যাপারটা, তোমাকে যদি কেউ প্রতিনিয়ত উৎসাহ দেয়, বাবা তুমি পারবে, চলো না একটু ট্রাই করি, ভুল করেছো তো কি হয়েছে, আবার ঠিক করবে, একবার হয়ে গেছে, আমরা এখনো অনেক সময় আছে, চলো শুরু করি, দেখবে তোমার মধ্যে একটু কনফিডেন্ট পাচ্ছ তুমি। এই এই ব্যাপারটাই, এই যে ভদ্রলোক সম্প্রদায় ওদেরকে এত নিচু করতেছে, এত ছোট করতেছে, যে ওরা মানুষ এটাই ওরা বিবেচনা ওরা ভাবছে যে সবসময় ওই ওদের মানে কাজকাম করার জন্যই ওদের জন্ম। এবার ওদের দিকে তাকানো যাবে না, ওদের দিকে প্রতিবাদ করা যাবে না, কথা বলা যাবে না, ওরা অন্যায় করলে অন্যায়টাই মেনে নিতে হবে, ওরা নিজেরাও এটা বিশ্বাস করতে শুরু করেছে। লেখক ওটা স্পষ্টভাবে বলে দিচ্ছেন। ঠিক আছে, আরো এমন অনেক বিষয় আছে, আমি আরো দিতে না যাই, মূল থিমটুকু এইটুকুই। তো এত বড় গল্পটার মধ্যে মোট 5টা বৈশিষ্ট্য আছে। 5টা বৈশিষ্ট্যের মধ্যে গল্পটার প্রশ্নগুলো টোটালি শেষ, যতগুলো সৃজনশীল আছে এই বইটার মধ্যে। আমার কাছে নতুন একটা টেস্ট পেপার আছে এখানে, একটা মিনিট একটু সময় দিব। হ্যাঁ আচ্ছা, আমার এখানে প্রায় 40টার মতো সৃজনশীল আছে এই এই মানে টেস্ট পেপারের মধ্যে। 40টা সৃজনশীল তুমি শেষ করতে পারবা জাস্ট যতক্ষণ এই ক্লাসটা হয় এর মধ্যেই। এছাড়া তুমি মানুষ কবিতাটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, রানার কবিতার একটা অংশ তুমি এখান থেকে বুঝতে পারবা, আশা করি ক্লাসটা দেখবা। এখানে মোট কথা হচ্ছে 5টা বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই এই গল্পটার মধ্যে। ইভেন এই টাইপের প্রশ্নের বাহিরে আর কোনো প্রশ্ন আসে না। প্রথম কথা হচ্ছে, এমন কিছু ব্যক্তিকে আমরা খুঁজে পাবো আমাদের সমাজে যারা ভদ্র সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবে, বা অভিজাত সম্প্রদায়। অভিজাত সম্প্রদায় কি? অভিজাত সম্প্রদায় হচ্ছে এমন ব্যক্তিদেরকে যাদেরকে শাসক শ্রেণীর তালিকায় আমরা রাখবো। অর্থাৎ যারা অভিজাত মনে করে নিজেদেরকে, যে আমরা খুব হাই সোসাইটির মানুষ, ইভেন অন্যদেরকে আমরা ছোট করে দেখবো, যে আমাদের সমান সমান কেউ হইতে পারে না, মানে নাক ছিটকানো স্বভাব, যেটা অন্যকে ছোট করে দেখা, মানে টাকা পয়সাওয়ালা মানুষ, তাদেরকে আমরা এই ভদ্র সম্প্রদায়ের তালিকায় ফেলবো। ইভেন অন্যকে যারা ছোট করে, পাশে বসতে চায় না, খেতে চায় না, এই টাইপের মানুষগুলো। আরেক ধরনের শ্রেণীর মানুষ পাবো আমরা, যাদের উপেক্ষিত মানুষ তারা, বা ছোট লোক সম্প্রদায় আমাদের দৃষ্টিতে যারা, অর্থাৎ শ্রমজীবী মানুষ। ঠিক আছে, এই দুইটা আমরা পাবো খুঁজে ক্যারেক্টার। যদি এই ক্যারেক্টারের মধ্যে মিলে যায়, যে মানুষকে ছোট করে দেখতেছে, মানুষকে মানুষ মনে করতেছে না, তখন আমরা তাদেরকে ভদ্র সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে এরকম দিব গ নম্বরে।
আর ক্ষয় যদি দেখি খেটে খাওয়া মানুষের কথা বলছে, তখন আমরা তাদেরকে উপেক্ষিত মানুষ হিসেবে বিবেচনা করব। এছাড়া এগুলো হচ্ছে ব্যক্তিকে কেন্দ্র করে যদি থাকে, উদ্দীপকের মধ্যে ক্যারেক্টার ব্যক্তিকে আমরা বলবো। কারণ আমরা জানি গয়ের মধ্যে 3টা পার্ট থাকে। আমি কখনই এখানে কথা বলছি না বাবা, কারণ গ ঘ নিয়ে আমাদের বেশি প্রবলেম, ইভেন ওটাই আমাদের বেশি দরকার, তাই না? ক তো হচ্ছে জ্ঞানমূলক, মুখস্থ করে ফেলবো। খটা হচ্ছে অনুধাবনমূলক, ছোট্ট করে প্রশ্ন আছে, হুবহু গাইড থেকেই আসে আমাদের ওগুলা, বা বই থেকেই আসে। এগুলো নিয়ে আমাদের প্রবলেম, কারণ এখানে 3টা পার্ট থাকবে। প্রথমে হচ্ছে চিনতে হবে কোন সম্প্রদায় কোন টাইপের মধ্যে পড়েছে, প্রথম লাইন শেষ। দ্বিতীয় লাইন আমাদের গল্পটার সাথে কি মিলে, তৃতীয়টা হচ্ছে উদ্দীপক, ব্যাস গ নম্বর আমাদের শেষ। ঠিক আছে। তৃতীয়, যদি দেখি কোনো ব্যক্তি এই খেটে খাওয়া মানুষদের মানে জয়গান গিয়েছেন, এই খেটে খাওয়া মানুষগুলোকে আমাদের জীবনে কতটা প্রয়োজন এমন কোনো উদ্দীপক আছে, তখন আমরা বলবো শ্রমজীবী মানুষের গুরুত্বের দিকটি তুলে ধরা হয়েছে। আর যদি তাদেরকে খুব ছোট করে দেখা হয়, তাহলে বলবো এই মানুষগুলোর প্রতি অবজ্ঞা ও অবহেলা প্রকাশ পেয়েছে। ওকে। আরেকটা ব্যাপার আছে, ধনী গরিব সবাইকে সাথে নিয়ে একসাথে মিলেমিশে যে কাজগুলি করি, সবাইকে সমানভাবে দেখে, এরকম কোনো যদি উদ্দীপক আমরা পাই, তাহলে আমরা বলবো সাম্যবাদী মানসিকতা প্রকাশ পেয়েছে ওই লোকটির মধ্যে। এখনো হয়তো পুরোটা ক্লিয়ার হতে পারছো না তুমি, কিন্তু আমি তোমাকে এখন একটা একটা করে প্রায় 3-4টা উদ্দীপক পড়াই দিব এবং প্রশ্নগুলো সলভ করে দিব। তাহলে তুমি বুঝতে পারবে প্রশ্নের প্যাটার্ন কিভাবে লিখবা। আমার কোর্সে আমি এগুলো খুব সুন্দর করে সিরিয়ালি ক্লাস সাজানো আছে, গুছিয়ে দিয়েছি। ইভেন মাঝে মাঝে বলি ওরা যদি উদ্দীপক মানে সৃজনশীল লিখে লিখে কোনটা হইলো কিনা, প্যাটার্নটা কেমন হইলো, কোথায় ভুল করেছে, আমাকে মাঝে মাঝে পাঠায় ওরা। তা আমি চেক করে নিই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে। এই ব্যাপারগুলো তুমি চাইলেও করতে পারো। ক্লাস গেলে ভর্তি হলে ইনশাল্লাহ তোমার চেঞ্জ তুমি নিজেই বুঝতে পারবা। যেমন এখানে আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে দেখবা। পৌরসভা নির্বাচন জয়লাভ করে পৌর মেয়র তার প্রথম ভাষণে বলেন, আমার বন্ধুগণ, এ জয় আমার নয় আপনাদের। আজ থেকে এই পৌরসভার প্রতিটি মানুষের সুখ দুঃখের ভাগিদার আমি। এখন থেকে সকলে মিলেমিশে এলাকার উন্নয়ন কল্যাণে কাজ করব। আপনারাই আমার শক্তি। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের প্রশ্ন কি, গ নম্বর প্রশ্নটা আমরা দেখব। উদ্দীপকের সাথে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিল, ঠিক আছে, আর সাদৃশ্য মানে হচ্ছে মিল। তাহলে এখানে কি মিল আছে, আমরা একটু অমিল মানে বৈসাদৃশ্যটা কোথায়, মিলটা কোথায়? এই যে পৌর মেয়র, উনি কি ছোট লোক সম্প্রদায় না, উনি কিন্তু একটা ভদ্র সম্প্রদায়। কিন্তু ভদ্র সম্প্রদায় হওয়ার পরেও ওনার মধ্যে আমরা বিপরীত জিনিস দেখতে পাচ্ছি। তার মানে আমরা এখানে একদম শুরুতেই যদি আমাদেরকে এই প্রশ্নটা বলে, এখানে বলেছে বৈসাদৃশ্যটা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা বলবো উপেক্ষিত শক্তির উদ্বোধনের প্রবন্ধের ভদ্র সম্প্রদায়ের মানসিকতার বিপরীত দিকটি আমরা দেখব। ভদ্র সম্প্রদায়ের যে মানসিকতা, তারা মনে করে ছোট লোক, ওরা বসতে পারবে না আমাদের পাশে, ওরা মানুষ না, ওরা নগণ্য, ওদের আবার কিসের ভূমিকা। কিন্তু আমরা পৌর মেয়রকে দেখতে পাচ্ছি উনি সবাইকে নিয়ে কাজ করতে চান। উনি মনে করেন যে আপনারাই আমার শক্তি, আপনাদের ছাড়া আমার চলবে না। তার মানে উনি কি ভদ্র সম্প্রদায়ের ওই মানসিকতাকে পোষণ করছেন না, করছেন না। পার্থক্য তো এই জায়গায়, কিন্তু আমাদের গল্পটা কিন্তু ওটাই দেখাইছে যে ভদ্র সম্প্রদায় আমাদের ওই ছোট লোক সম্প্রদায়কে বা যারা শ্রমজীবী তাদেরকে মানুষ হিসেবে মনে করেন। তার মানে আমরা এখানে গয়ে লিখবো ভদ্র সম্প্রদায়ের মানসিকতার দিক, মানে যেই দিকটি তার বিপরীত দিক প্রকাশ পেয়েছে। দ্যাটস ইট। এইটুকু যদি আমি খালি চিনতে পারি, তার মানে আমি 1 নম্বর পেয়ে যাব। এই যে ভদ্র সম্প্রদায়ের এখানে প্রতিনিধিত্ব করে নেই, আবারও বলছি প্রতিনিধিত্ব যদি খারাপ করতো তাহলে প্রতিনিধিত্ব করতো, এখানে বলেছে বৈসাদৃশ্য, তার মানে অমিল। তার মানে আমি বলবো ভদ্র সম্প্রদায়ের মানসিকতার বিপরীত দিকটি এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, অবশ্যই তুলে ধরা হয়েছে। বা আরো যদি সহজ করে বলি, তুমি যদি ওটা না বলে তুমি বলো, এখানে শ্রমজীবী মানুষের বা গুরুত্বের দিকটি তুলে ধরা হয়েছে, মানে ওরাও যে মানুষ, ঠিক আছে, সাধারণ মানুষ, এটাও তুমি দিতে পারো। তো দ্যাটস ইট। আমরা এটা নয় এটা বেশি পারফেক্ট হয়, এটা সুন্দর হয় না, কারণ পৌর মেয়র একজন অভিজাত শ্রেণীর মানুষ, তো তার মানসিকতা বিপরীত এখানে প্রকাশ পাইছে, এটা দিলে বেশি সুন্দর হয়। দিলাম। তারপরে এবার আমরা 3টা প্যারা হবে। প্রথম প্যারা চিহ্নিত করা, চিনে ফেললাম। এবার দ্বিতীয় প্যারায় আমরা দিব সেমভাবে উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পে আমরা দেখতে পাই অভিজাত শ্রেণীর মানুষ, তারা খেটে খাওয়া মানুষকে মানুষ মনে করে না, খুব নগণ্য মনে করে, ইভেন তাদের ভূমিকাকে অস্বীকার করে, তাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে। এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই। এবার আমরা বলবো কিন্তু উদ্দীপকের পৌর মেয়রকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বলেছেন যে ভাইয়েরা আমার, আপনারা আপনারাই আমার শক্তি, আপনাদের ছাড়া আমার কোনো কিছুই হবে না, এবং আপনাদের নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। তাই বলা যায় যে পৌর মেয়রের এখানে ভদ্র সম্প্রদায়ের মানুষের মানে বিপরীত মানসিকতা আমরা দেখতে পাচ্ছি। দ্যাটস ইট। ঠিক আছে। এবার এই প্রশ্নটার, এটা 2024-এ যশোর বোর্ডে এসেছিল। এবার এটার ঘ নম্বর যদি আমাদেরকে বলে, উদ্দীপকের বর্ণিত পৌর মেয়রের দৃষ্টিভঙ্গি কি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের মূল সুর? উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। ইয়েস, আমরা বলবো হ্যাঁ, কারণ উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পটার
মূল থিম হচ্ছে সাম্যবাদী চেতনা। আমরা এখানে প্রকাশ পেয়েছে যদিও ভদ্র সম্প্রদায়, ছোট লোক সম্প্রদায়, কিন্তু মূল থিমটা হচ্ছে মানুষ, ধনী গরিব, ছোট লোক বড় লোক, এখানে জাত ধর্ম বর্ণ এগুলো আসলে কিছুই না। এখানে সবকিছুর ঊর্ধ্বে মানুষ। এবার আমরা সাম্যবাদী চেতনা, এখানে আমরা সবাই সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করবো। এদের অন্তর যেহেতু কাচের মতো স্বচ্ছ, দেখলে দেখা যাবে একই ভাই, একই যাদের মধ্যে প্রাণ, শুধু আমাদের মানে আমাদের যে ইগো, সেটাই আমরা আসলে বলি যে আমরা ওদের চেয়ে অনেক উপরে, আমরা ওদের চেয়ে বড়, ওরা অনেক নিচু, এগুলো মনে করি। কিন্তু আসলে এটা মনে করা উচিত না। আমাদের উচিত মিলেমিশে সবাইকে নিয়ে থাকা, কারণ এই সমাজ গড়তে হলে, সভ্যতাকে যদি আর এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সবাইকে মিলেমিশে একসাথে কাজ করতে হবে। সবারই যে গুরুত্ব আছে, একটা সভ্যতা নির্মাণে শুধু বড় লোকদের গুরুত্ব আছে, শুধু অভিজাতরাই এখানে প্রায়োরিটি পাবে না, ব্যাপারটা এরকম না, প্রতিটা মানুষেরই ভূমিকা আছে। তার মানে আমরা বলতে পারি ইয়েস, এটাই হচ্ছে মূল সুর। তাহলে লেখকের কথাটা আমরা একটু বলবো, তারপরে আমরা উদ্দীপকের কথাটা বলবো যে হ্যাঁ, উদ্দীপকও সেম জিনিসটা প্রকাশ পেয়েছে। আর ওটা 4টা প্যারা হবে, সবার নিচের প্যারাটাই বলবো, তাই বলা যায়। যেহেতু লেখকের চিন্তা ভাবনা এরকম, ইভেন আমরা উদ্দীপকের যে মেয়রের যে চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি, তার মানে আমরা বলা যায় উভয়ে একই সুর বা একই দৃষ্টিভঙ্গি। এই শেষ দিয়ে 4টা প্যারা আমরা 4টা ভাগে ভাগ করে দিব এখানে। দ্যাটস ইট, প্রথমটা। দ্বিতীয়টা যদি আমি আরেকটা যদি উদ্দীপক তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, মনোযোগ দিয়ে খেয়াল করবে, ক্লাস এখানেই শেষ হয়ে যাবে, যতগুলো আছে তুমি সব পারবে। ঠিক আছে? হয়তো তুমি দেখবে একটু ভিন্ন রকম, কিন্তু তুমি কোনো একটা ক্যাটাগরির মধ্যে ফেলে দিতে পারলে সমস্যা নেই। কোনো জায়গায় দেখবে উপেক্ষিত মানুষ, কোনো জায়গায় দেখবে ছোট লোক সম্প্রদায়, কোনো জায়গায় দেখবে ভদ্র সম্প্রদায়, কোনো জায়গায় দেখবে অভিজাত সম্প্রদায়, সেই একই কথা। কোনো জায়গায় দেখবে সাম্যবাদী মানসিকতার দিকটি ফুটে উঠেছে, কোনো জায়গায় দেখবে সকল স্তরের মানুষকে কাছে টানার দিকটিতে, একই তো কথা। এইটা থাকলে যেই কথা, এটা থাকলে সেই একই কথা। তুমি এটা লিখলেও হবে, এটা লিখলেও যে হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। আর ঘাবড়ে যাওয়ার কিছু নেই। 40টা প্রশ্ন 40 রকমের না, 40টা প্রশ্ন এই 5টার মধ্যে ঘুরে ফিরে আসে। তো তুমি চাইলেই পারবা। ঠিক আছে? আরেকটা যদি আমরা একটু দেখি এখানে, আহ দেখিলু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। এটা একটা উদ্দীপক। এবার আমাদেরকে নম্বর, আমি কখনই আলোচনা করছি না, আবারও বলছি। উদ্দীপকের কুলি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাদের প্রতিনিধিত্ব করেছে? তুমি একটু বলো তো, কুলি কি বড়লোক? না, সে হচ্ছে নিচু শ্রেণীর মানুষ। তার মানে আমরা তাদেরকে বলতে পারি উপেক্ষিত মানুষের দিকটি সাথে, বা তাদের উপেক্ষিত মানুষকে প্রতিনিধিত্ব করেছে। এটাকে আমি ভুল বলেছি? কখনোই না। স্পেসিফিক একটা ক্যারেক্টারকে বলা হচ্ছে যে কুলি দিয়ে কাকে বোঝানো হয়েছে আমাদের প্রবন্ধে। কুলি বলতে উপেক্ষিত মানুষকেই, মানুষের প্রতিনিধিত্ব করেছেন এই কুলি লোকটা। চিনতে পেরেছি, 1 নম্বর পেয়ে যাব। এবার যে মানে দ্বিতীয় যে প্যারাটা, ওই প্যারাটা আমরা গল্পের মধ্যে বলবো যে ছোট লোক সম্প্রদায়, এরকম সমাজে আমরা তাদেরকে নিচু চোখে দেখি, ওই একই কথা ঘুরে ঘুরে বারবার। কারণ তোমার আমার একটা কথা শোনো, অনেকে তোমরা বুঝো না, 40টা সৃজনশীল কি তোমার একসাথে আসবে? না, 40টা সৃজনশীল থেকে একটা সৃজনশীল আসবে। এই গল্পের মূল থিম কি? ছোট লোককে নিচু করে দেখা, তাদেরকে মানুষ হিসেবে গণ্য না করা, তাদের ব্যাপারে, স্বার্থের ব্যাপারে সচেতন না হওয়া, জেনে বুঝেও তাদেরকে আমরা সামনে এগুতে দিব না। ইভেন তাদেরকে আমরা হার্ট করে কথা বলবো, আঘাত দিয়ে কথা বলি, যাতে তারা নিচেই থাকে, সবসময় আমাদের উপরে উঠতে না পারে। এই ব্যাপারগুলো, এটাই তো মেইন। এইগুলি কারা করে? ভদ্র সম্প্রদায় করে। আর নিচু শ্রেণীর মানুষরা কি করে? তারাও নিজেদেরকে এমনই ভাবতে শুরু করে যে হ্যাঁ, আসলে আমাদের দিয়ে কিছু হবে না, আমরাও এটা পারবো না। আমরা তাদের, এই বড় লোক যারা আছে তাদেরকে মানে তাদের জন্য আমাদের জীবন, তাদের সেবা করার জন্য, তাদের কাজকর্ম করে দেওয়ার জন্য, তাদের ধমক খাওয়ার জন্য আমাদের জন্ম হয়েছে, তারাও এটা বিশ্বাস করতে শুরু করে। এই ব্যাপারটাই তো ঘুরে ঘুরে। তো 40টা সৃজনশীল কি তোমার 40টাই আসবে? একটা আসবে। থিম তো সেই ঘুরে ঘুরে একটাই, তুমি একটু গুছিয়ে দিতে পারলেই তো হইছে। এখানে এমন না তোমাকে তো সাহিত্য রচনা করতে হবে না, যে একদম কবিদের মতো করে একদম কাজী নজরুল যেভাবে লিখছে তোমাকে সেভাবে লিখতে হবে না। তোমার মূল থিমটা বুঝে তুমি লিখো, এনাফ। তোমাকে অবশ্যই মার্কস দিবেন টিচার, দিবেন, ভালো মার্কসই দিবেন। যদি তিনি অবশ্যই টিচার হয়ে থাকেন, তিনি বুঝবেন এটা। ঠিক আছে? তাহলে আমরা চিনতে পেরেছি উপেক্ষিত মানুষের প্রতিনিধিত্ব করছে, অথবা ছোট লোক সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছে, যাকেই বলি আমরা একটা বলতেই পারি। তাহলে আমরা এটা বুঝে গেলাম, দিতে পারবো, পয়েন্ট চিনতে পেরেছি। আর ভেতরের যে জায়গাটা, সেটা আমরা দিব কাজী নজরুল ইসলাম এই করেছেন, তাদের অন্তর কাচের মতো স্বচ্ছ, তারা আসলে ভালো মানুষ, তাদেরকে সুযোগ দিলে তারা অনেক ভালো কিছু করতে পারতো। ঠিক, ঠিক আছে, কিন্তু ভদ্র সম্প্রদায় তাদেরকে করতে দেন না। উদ্দীপকেও দেখতে পাচ্ছি এক বাবু সাহেব তাকে আসলে কুলি বলে তাকে নিচে ঠেলে ফেলে দিয়েছে, তাকে অবজ্ঞা করছে, অবহেলা করছে। ঠিক আছে? তার মানে এই কুলি লোকটি এখানে উপেক্ষিত মানুষকে প্রতিনিধিত্ব করছে। শেষ নম্বর। এবার ঘয় কি বলেছে একটু খেয়াল করবো। উদ্দীপকের উল্লেখিত বাবু সাব যেন উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের আভিজাত্য গর্বিত সম্প্রদায়ের প্রতিনিধি। মন্তব্যটি বিশ্লেষণ করো। হ্যাঁ, ইয়েস। তার মানে আমরা বলবো উদ্দীপকের বাবু সাব উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের
আভিজাত্য বা গর্বিত সম্প্রদায়ের প্রতিনিধি উক্তিটি সঠিক। এবার কেন সঠিক বিশ্লেষণ করো। এই যে দেখো, বাবু সাহেব কিন্তু গরিব বলে তাকে ঠেলে নিচে ফেলে দিছে কুলিকে। আর আমাদের গল্পে একটু যদি খেয়াল করি, কাজী নজরুল ইসলাম দেখিয়েছেন অভিজাত শ্রেণীর মানুষ সবসময় ছোট লোকদেরকে, যারা ছোট লোক সম্প্রদায়দেরকে ঘৃণা করে, অবজ্ঞা করে, অবহেলার চোখে দেখে, তাদেরকে মানুষ বলে গণ্য করে না। ঠিক তেমনি উদ্দীপকের বাবু সাবো, এটা গেল দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারায় উদ্দীপকটা নিয়ে কথা বলবো। ঠিক তেমনি উদ্দীপকের বাবু সাবো কুলিকে মানুষ বলে গণ্য করেন না। সে শুধুমাত্র কুলি বলে তাকে ঠেলে নিচে ফেলে দিয়েছে, তাকে সে মানুষ মনে করেনি। গেল তিন প্যারা, এবার চতুর্থ প্যারা। নিচে গিয়ে দুইটাকে মিলে একটা মন্তব্যতে যাব আমি, আমার মতো একটা মন্তব্য দিব। সেই মন্তব্যটা হচ্ছে এরকম হবে যে উদ্দীপকের বাবু সাহেব যেই কাজটি করেছেন, মানুষকে ছোট হিসেবে গণ্য করেছেন, কাজী নজরুল ইসলামও তার প্রবন্ধের মধ্যে দেখিয়েছেন অভিজাত সম্প্রদায় বা ভদ্র সম্প্রদায়, মানে ছোট লোক সম্প্রদায়কে বা শ্রমজীবী মানুষকে মানুষ বলে গণ্য করেন না। তাদেরকে নিচু চোখে দেখেন এবং তাদেরকে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করেন। ইভেন তাদেরকে কোনো কিছু করতে সুযোগ দেন না। তাই বলা যায় ও অবশ্যই এই দুটি একই সুর, বা এই মন্তব্যটি যথার্থ যে অভিজাত সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছেন বাবু সাহেব। মন্তব্যটি সঠিক। এইটুকু কথা যদি আমরা বলে দিই, চারটা প্যারায় চার ধাপে আবারও বলছি। প্রথমে মন্তব্যটি সঠিক, ইয়েস বা নো। দ্বিতীয় প্যারায় উদ্দীপকের, আমার যে গল্পের কাজী নজরুল ইসলাম যেই প্রকাশ পেয়েছেন ভদ্র সম্প্রদায়ের সম্পর্কে তার কি ধারণা সেটা। তৃতীয় প্যারা, উদ্দীপকে বাবু সাহেবের কি কাজ, বাবু সাহেব কি করেছেন। চতুর্থ প্যারায় দুইটা মিলে একটা মন্তব্য, যে হ্যাঁ মন্তব্যটি কেন সঠিক, কারণ বাবু সাহেব যে কাজটা করেছেন আমাদের ভদ্র সম্প্রদায়ের মানুষ ঠিক একই কাজ করে, তার মানে আমরা বলতে পারি মন্তব্যটি সঠিক। আমি দুইটা উদ্দীপক তোমাদেরকে এখানে সলভ করাই দিলাম। এখানে যতগুলো আছে সেম একই ভাবে। যেমন আমি যদি আর একটা তোমাকে এখানে করাই বা বলি, একটু যদি খেয়াল করি আমরা, আলতাফ চৌধুরী একজন ধর্মপ্রাণ মানুষ, প্রচুর জমি জমার মালিক। তিনি বাড়িতে প্রতিদিনই লেগে থাকে অতিথি আপ্যায়ন। তিনি একটি সেবা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেখানে ছিন্নমূল হতদরিদ্র লোক থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণীর লোকও আছে। একসাথে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে। তিনি মনে করেন এরা অবহেলার পাত্র নয়, এরা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখে। উনি কিন্তু ছোট করে দেখেন নাই, উনি এদের গুরুত্বটাকে স্বীকার করেছেন। তার মানে গ নম্বরে আমরা উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে এই গল্পের মধ্যে, উদ্দীপকে সাম্যবাদী চেতনার দিকটি ফুটে উঠেছেন বা মানসিকতার দিকটি। অর্থাৎ তারা যে নিম্ন স্তরের মানুষ, বা তারপরও তাদের যে একটা ভূমিকা আছে আমরা যে স্বীকার করেছি গুরুত্বের সাথে, সেটা হচ্ছে এই সাম্যবাদী চেতনা, মানে ওনার মধ্যে উনি এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন। ঠিক আছে। ঠিক তেমনি করে যখন আমরা দেখবো এরকম কোনো শ্রমজীবী মানুষকে নিয়ে কথা বলছে, তখন আমরা বলবো ওই মানুষকে গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, এইরকম করে কিন্তু আমরা আবার তাদেরকে যদি যখন দেখি আমরা বলবো তাদেরকে অবহেলা করেছেন। আমরা কিন্তু এভাবে করে বলতে পারি। যেমন আমরা যদি এখানে একটু দেখি আর একটা শ্রমজীবী মানুষকে, হ্যাঁ এই তো, জেনেছি সত্য বহুদিন মনে মনে, মুক্তির পথ মিশে গেছে জনগণে, যেখানে লক্ষ লোকের রুক্ষ হাত, সৃষ্টির মাঝে নিয়োজিত দিনরাত, যেখানে মানুষ দৈনন্দিন কাজে প্রাণপাত করে দুঃস্বপ্নে মাঝে, মাটিতে শেকড় গেড়ে যারা বেঁচে আছে, আধমরা হয়ে পাষাণের রসে বাঁচে, সেই জনতার দীপ্ত মিছিল ধরে নবযোগ আসে রক্ত দিনের ভোরে। সেই জনতা বলতে কাদেরকে, শ্রমজীবী মানুষকে বুঝিয়েছে। এখানে গ নম্বরে বলেছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো। এখানে শ্রমজীবী মানুষের গুরুত্ব তুমি যদি গল্পটা ভালো করে পড়ো, যে এখানে মুক্তির পথ মিশে গেছে জনগণ সাধারণ মানুষের মধ্যে। হ্যাঁ, দিনরাত তারা কাজ করছেন। হ্যাঁ, দৈনন্দিন কাজে সুখ দুঃখের মাঝে মাটিতে শেকড় গেড়ে যারা বেঁচে আছে আধমরা পাষাণের মতো, মানে শ্রমজীবীরা কাজ করতে করতে আধমরা হয়ে আছে। হ্যাঁ, জনতার দীপ্ত মিছিলে নবযুগ তাদের হাত ধরেই আসবে, তারাই এই পৃথিবীটাকে রঙিন করবে, তাদের হাত ধরিয়ে এই নতুন সভ্যতা গড়ে উঠছে। অর্থাৎ এখানে শ্রমজীবী মানুষের যে মূল্যটা এটা প্রকাশ পাইছে। তার মানে আমরা বলবো গ নম্বরে এখানে উপেক্ষিত শক্তির উদ্বোধন যেই প্রবন্ধ, সেখানে শ্রমজীবী মানুষের গুরুত্বের দিকটিকে তুলে ধরা হয়েছে।